নমস্কার, আমি কাকলি। এবারের যাপন কথায় আমার সঙ্গে থাকছে প্রথমা, সঙ্গীত শিল্পী, এবং ওর মেইন জনারটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। আপনারা পডকাস্টটা দেখলেই বুঝতে পারবেন তার গায়কির যে ঘরানাটা সেটা আপনারা খুব সহজেই অনুধাবন করবেন এবং পছন্দ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটা সমস্যা হয়েছিল ওর বাড়িতে যখন আমরা গেলাম, ওর যেখানে ও গান বাজনা করে, যে ঘরটিতে ও গান শেখায়, ওর স্টুডেন্টরা আসে, সেইখানে প্রপার সব সেট আপ ছিল, কিন্তু 3টি সারমেয় ওর বাড়িতে তারা পোষ্য, তারাও সঙ্গে সঙ্গে গান করার তাদের খুব আগ্রহ ছিল, যার জন্য ওই ঘরটি ছেড়ে দিয়ে ভেতরে শোবার ঘরে প্রথমা নিজে সব সেট করলো। হ্যাঁ, এইটা আমার মনটাকে এত ছুঁয়েছে যে আমি তো গেছি পডকাস্ট করতে, এটা আমার দায়িত্ব করে নেওয়া, কিন্তু ও কিন্তু সবটা করলো, করে বললো দিদি তুমি বসো, আমি করে দিচ্ছি। দেখুন, আন্তরিকতা সবসময় মনকে ছুঁয়ে যায়, কারণ অন্তরের সঙ্গে অন্তরের সম্পর্ক তো সেটা যত নিবিড় হয় ততই আমাদের কাছে সেই মানুষটি আরো বেশি কাছের হয়ে ওঠে। ওইটুকু সময়ের মধ্যে কি করে যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল। এই আমাদের প্রথম দেখা। আর গান আমি অনেক দিন থেকেই শুনছি, নিশ্চয়ই আপনারাও শুনছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথমার গান শুনতে। আর যাপন কথার সঙ্গে থাকুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, এটা আমার আর্জি রইল। খুব ভালো থাকবেন সকলে। দেখুন যাপন কথা। নমস্কার, আজকে যাপন কথার আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম। সুর আমাদের সমস্ত আসুরত্ব থেকে আমাদেরকে দূরে রাখে এবং আমাদেরকে নিমগ্ন করে একটা এমন চেতনা যেটা অবচেতনাতেও কাজ করে। সেই সুরের টানে, আর যাকে আমি অনেক দিন ধরে তার জন্য অপেক্ষা করে এবং তার অনেক এখানে এসে তার যে কতটা আমি সাহায্য পেলাম সেটা পরবর্তী সময় বলবো। হ্যাঁ, সে যে কতটা আমার জন্য এই পডকাস্টের জন্য সে নিজে কতটা আগ্রহী হয়ে আমার সঙ্গে সঙ্গে সে কতটা এগিয়ে দিল সব কাজগুলো, সেটা না হয় পরে বলবো। প্রথমা, তোমাকে স্বাগত যাপন কথায়। তোমাকেও অনেক 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 ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার মতো উঠতি শিল্পী তার কথা জানতে এসছো। আমি পডকাস্ট বলবো না, আমার মনের কথা, আমার যাপনের কথা নিশ্চয়ই তুমি শুনবে, সেটার জন্য আমি ভীষণ খুশি। আর আমি এমন কিচ্ছু করিনি, তোমার চ্যানেল আরও উঠুক, আরও এগিয়ে যাক, আমার এই প্রার্থনা নিয়ে, এই ম্যানিফেস্টেশন নিয়ে আজকে আমরা শুরু করি। বাহ, চমৎকার বললে। এটাই তো গুণী মানুষের প্রমাণ, তাই না? তাদের কথা, তাদের ব্যবহারই প্রমাণ। আচ্ছা, প্রথমা যেহেতু গানের জগতের মানুষ এবং তার ক্লাসিক্যাল শুনে আমি তার গুণমুগ্ধ। সে যতই বলো কুর্তি শিল্পী, আমার কাছে সে একজন প্রতিষ্ঠিত শিল্পী। আচ্ছা, আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করব যে তোমার এই গানের যে যাপন, গানের শুরু, সেটা কবে থেকে হলো? বলতে পারো মাতৃগর্ভ থেকে। বাহ। কারণ আমার বাড়িতে গান বাজনার বাড়ি, আমার বাবা গান করতেন, শিখেছেন। পরবর্তীকালে ভবিষ্যতে হয়তো সেটাকে প্রফেশন নেননি, কিন্তু মিউজিকের প্রতি বা গান বাজনার প্রতি এবং সঠিক রুচির গান বাজনার প্রতি আমাকে ছোটোবেলা থেকে সেই পুশটা তারা দিয়েছেন। এবং আমি মায়ের গর্ভ থেকে বলছি এই জন্যই, কারণ আমার মা বলেন যে আমি হওয়ার আগে আমার মা ভীষণ গান শুনতেন। আচ্ছা। হ্যাঁ, এবং মাতৃগর্ভ থেকে নাকি তিনি রেসপন্স পেতেন। হ্যাঁ, এবং ছোটোবেলা থেকে এরকম প্রচুর স্টোরি রয়েছে
আমার মা বলেন যে তোর এই সেন্সটা কি করে হতো, যেমন একটা গান রয়েছে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, এই গানটা আমার মা খালি আমার সামনে গাইতো এই জন্য যাতে আমি কাঁদি। এই গানটা গাইলেই আমি কাঁদতাম ওই ছোটবেলা থেকে। হ্যাঁ, তো এই মানে আমার মা খালি অবাক, মা আমাকে বলতো যে এটা আমার খালি অবাক লাগছে তুই তখন এই গানটার যে ভাবটা কি করে বুঝতি, কি করে পসিবল ছিল। তো সেইটার জন্যই আমি ছোটবেলা থেকেই আমি মোটামুটি বাড়িতে গান বাজনার ফ্যামিলি। আমার মনে আছে যে বাবার এক বন্ধু তবলা বাজাতেন, তিনি আসতেন, তো ঘন্টার পর ঘন্টা তাদের গান চলছে, আমি তাদের মাঝখানে বসে রয়েছি। আমার মায়ের ফ্যামিলিতে প্রত্যেকে গান জানে, প্রত্যেকে, মানে আসর বসলে সেটা শেষ হবে না, হয়তো গোটা রাত চলে যেতে পারে, এরকম মানে একটা পরিবেশ আমি পেয়েছি। আমি ভগবানের কাছে খুবই ঋণী তার জন্য। হ্যাঁ, তো সেই জায়গা থেকে শুরু করে যখন আমার 3 বছর বয়স হলো, তখন আমার বাবা যেহেতু কলকাতায় ব্যবসার ক্ষেত্রে থাকতেন, আর আমি বড় হয়েছি হ্যাঁ, আমি বড় হয়েছি নদিয়াতে, চাকদাতে। আমি চাকদাতেই আমার হ্যাঁ, চাকদাতে আমার জন্ম নয়, কিন্তু আমার জন্ম বাঁকুড়ায় আমার মাসির বাড়িতে, কিন্তু চাকদাতে আমার স্কুলিং ওখানেই হয়েছে, পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওখান থেকেই করেছি। তো এইবারে ওইখানে থেকে আমার বাবার পক্ষে এটা পসিবল ছিল না যে তিনি কার কাছে শেখাবেন, কিভাবে শেখাবেন, তো সেই দায়িত্বটা পুরো মায়ের কাছেই ছিল। তো মা প্রত্যেক ওখানে যত কয়জন যারা এই টিচার্স ছিলেন, গুরু, প্রত্যেকের ক্লাসে গিয়ে আমার মা বসে থাকতেন। তো মা কি করতেন, মা ওইখানে গিয়ে বসে থাকতেন সবার ক্লাসে। হ্যাঁ, আমার খুব আবছা মনে আছে, কয়েকটা ক্লাসে তো আমাকেও নিয়ে যেতেন যে দেখ এরকম করে শিখবি, এরকম শিখবি না এরকম শিখবি। বাহ, পছন্দটা তৈরি করা। হ্যাঁ, তৈরি করা, এবং ক্লাসের অ্যাম্বিয়েন্সটা কিরকম হয়, তো সেরকম করতে করতে মানে সাংগীতিক আবহের মাঝখানে তার মধ্যেও তোমার চয়েস কোনটা, তোমার কানটা তৈরি করা, এটা কিন্তু একটা বিরাট, তিনিও কিন্তু মানে আমি বলবো গুরু, হ্যাঁ গুরুই অবশ্যই, মানে আমি বলবো না যে আমার মা না মানে গান তো গাইতেন বা এখনো গান, কিন্তু উনি সেইভাবে ট্রেন নন যেভাবে আমাকে উনি ট্রেনিং দিয়েছেন। কিন্তু ওনার যে সেন্সটা ছিল যে মেয়েকে আমি কি শেখাবো, মেয়েকে আমি উচ্চাঙ্গ সঙ্গীত শেখাবো, এবং সেটার জন্য মেয়ের কানটাকে তৈরি করা, মনটাকে তৈরি করা, এটা উনি তারপরে আমাকে, আমি 3-3.5 বছরের সময় আমার গুরুমা শ্রীমতী রেখা চট্টোপাধ্যায় চাকদাতে, উনি এখনো আছেন। হ্যাঁ, তো ওনার কাছে আমাকে নিয়ে যান প্রথম। আচ্ছা, সেখান থেকে আমার প্রপার শেখা শুরু হয়। সেখানে আমি দীর্ঘ 14-15 বছর আমি ওনার সান্নিধ্যে গান বাজনা করেছি। উনি শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের এবং শ্রী শিবকুমার চট্টোপাধ্যায়, রানাঘাটেরও একটা ঘরানা রয়েছে, সেই ঘরানার গান বাজনার সাথে উনি আমাকে ইন্ট্রোডিউস করেন যে দেখ এই ধরনের বৈঠকি গান বাজনা, আগমনী, পুরাতনী, হ্যাঁ ঝুমুর, হ্যাঁ, তো এই ধরনের গান বাজনার সাথে উনি আমাকে করান। এবং প্রথম তো উনি আমাকে একদম পিওর উচ্চাঙ্গ সঙ্গীত, যেটাকে আমরা ক্লাসিক্যাল মিউজিক বলি, সেটাই শেখান, আর অন্য কোনো রকম গান বাজনা উনি করতে দিতেন না, তোকে এটাই শিখতে হবে, এটাই করতে হবে। আমারও খুব যে বেশি রুচি ছিল আমি তা বলবো না, আমিও খুব ভালোবাসতাম শিখতে। এবং ওই 14 বছরে আমি এখনো গুণে বলতে পারবো, বা উনিও গুণে বলতে পারবো যে আমি কদিন কামাই করেছি, যেটা আমার স্টুডেন্টদের সাথে আমার ভীষণ এটা একটা খারাপ লাগার জায়গা হয়ে দাঁড়ায় যে তারা কনসিস্টেন্সিটা রাখতে পারে না শেখার দিক থেকে। আসলে এখন মানে ডিস্ট্রাকশনটা এত বেশি না, যার জন্য হয়তো তারা ভালোবাসে শিখতে, কিন্তু সেই কনসেন্ট্রেশনটা দিতে পারে না। এটা আমি বহু জায়গাতেই শুনেছি, এই দুঃখটা অনেকেই আজকের দিনে অনেক গুরুরই রয়েছে। যাই হোক, তো এইভাবে করতে করতে ছোটবেলা থেকে গানের ক্লাসে আমি যেতে ভীষণ ভালোবাসতাম। আমার কাছে ওটাই আমার ফ্রি টাইম ছিল। আমাদের সময় তো সত্যি কথা বলতে তখনও মোবাইলটা আসেনি। আমি যখন 11-12-এ উঠি তখন মোবাইল এসেছে, মানে ভাগ্যিস আসেনি। আমি সত্যি খুব লাকি যে আসেনি। হ্যাঁ, তো তখন ওইটাই আমার কাছে একটা রিফ্রেশমেন্ট ছিল, ওই যে সবার সাথে মিলে
একটা গান করছি, গান গাইছি, আনন্দটাই আমার কাছে। তো আমি ওই জন্য এমনও হয়েছে, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিনও আমি গান শিখতে গেছি, মাধ্যমিক পরীক্ষার আগের দিনও আমি গান কোনোদিন বন্ধ করিনি। হ্যাঁ, তো ওইটা আমাকে আমার গুরুমা বলতো, এবার তোকে আমি লাথি মেরে তাড়াবো, তুই যা, কালকে পরীক্ষা, তোর সাহস কম না, তুই গান শিখতে এসছিস। বললাম দেখুন, আমি দিদিমণি বলিও না, কেন দেখুন দিদিমণি, আমি না পারবো না, আমার মাথায় স্ট্রেস হয়ে যাবে, আমাকে গান আপনি একটু যাই হোক আপনি আমাকে 15 মিনিট হলেও তালিম করে দিন, তাহলে আমি I'll be fine. বাহ, তো মানে স্ট্রেস বাস্টার। মানে আমি গানটাকে কখনো কাজের মতো নেইনি, এবং মানে আমি সত্যি মানে খুব এখনো অবধি, এখনো যেহেতু বলতে পারো যে যখন প্যাশনটা রুজিরুটি হয়ে দাঁড়ায়, তখন কিন্তু প্যাশনের প্রতি ভালোবাসা একটু করে কমতে থাকে, কিন্তু এখনো টাচউড আমার সেটা হয়নি। আমার ইকুয়ালি ভালোবাসাটাই আগে কাজ করে। মানে গান তোমার প্রথম প্রেম? হ্যাঁ, প্রথম এবং শেষ। না, সেটা এখনই হলফ করে বলো না, ইটস টু আর্লি টু সে। মানে এখনো অবধি মনে হয় যে গানে আমি ঈশ্বর দর্শন করতে পারি। হ্যাঁ, সে তো হ্যাঁ, এবং আমার কাছে এটাই হয়, এবং আমার এখন অবধি মনে হয় যে মিউজিক বা যে কোনো ক্রাফটের কাছে তুমি যদি নিজেকে সমর্পণ করে দাও, তাহলে ক্রাফট তোমাকে দেবে। আর তুমি যদি খুব আশা নিয়ে বসো যে আমার এই 2 মাসের মধ্যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, বা 2 দিনের মধ্যে আমি এটা পারবো, যেটা আমি বলি আমার সমস্ত ছাত্রছাত্রীদের, যে তোমরা ভেবো না যে তোমরা কি পাবে, তোমরা এই প্রসেসটাকে এনজয় করো। শর্টকাট নেই, এবং এটা তুমি আজকেই আমি একজনকে বললাম সকালবেলা, যে তোমার মনে হচ্ছে যে পাহাড়ের ওই চূড়ায় গেলে তুমি ভিউ ভালো দেখতে পাবে, ওই চূড়ায় যখন তুমি যাবে তখন দেখবে সামনে আরেকটা বড় চূড়া, সেখান থেকে আরও বড় ভিউ দেখতে পাবে, তখন তোমার মনে হবে আমি যেখানে দাঁড়িয়েছি আমি তো কোথাও, আমি তো নেই। তাই এই যে না পাওয়া, এইটা ভগবানের ক্ষেত্রে আর মিউজিকের ক্ষেত্রে এক। ঠিক, হ্যাঁ, তো এটা যতদিন থাকবে, এই তৃষ্ণাটা যতদিন থাকবে, এই তৃষ্ণাটাই ভালোবাসা। পেয়ে যাওয়ার পরে সেটা আর থাকে না। আর আমার মনে হয় কি, সত্যিকারের যে গুণী শিল্পীরা, যারা বছরের পর বছর ধরে আমাদের কাছে লেজেন্ড হয়ে আছেন, হ্যাঁ, এবং সমসাময়িক এমন বহু শিল্পী রয়েছেন যাদেরকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তোমরা তো তাদের পরের প্রজন্ম, অনেক পরে, তাদের তো একটা নিরবচ্ছিন্ন একটা তাদের প্রয়াস এবং এই অতৃপ্তি। হ্যাঁ, একটা গানই হয়তো প্রত্যেকটা কনসার্টে করছেন, প্রত্যেকটা শোতে করছেন, কারণ কিছু কিছু গান থাকে, সেটা হয়তো তোমার ক্ষেত্রেও হয় যে এই গানটা এটা মানে প্রত্যেকটা শোতেই হয়তো আমিও বলবো এখন। হ্যাঁ, কিন্তু তারা যখন গান, আমরাও যখন ধরো একাধিক শোতে তাদের শুনি, একটা গানই কিন্তু দুটো রূপে ধরা পড়ে, তাই না? সেইগুলো তো শিল্পীর তো এটা, এই অতৃপ্তিটাই বোধহয় শিল্পীকে শিল্পী করে তোলে। থাকবেই, আর থাকা উচিত আমি মনে করি, এটাতে অনেক শান্তি রয়েছে। হ্যাঁ, এবারে আমি তোমার একটু গান শুনবো। গান আমার যেটা দিয়ে প্রথম, মানে যেদিন আমি তোমার প্রথম শুনেছিলাম, সেটা ছিল তোমার একটা আলাপ তান, একেবারে পিওর ক্লাসিক্যালের একটা ছোট অংশ আমি শুনেছিলাম। আমি সেরকম কিছু বলবো না, কিন্তু তার পরবর্তী আমি তোমার পরবর্তী সময় আমি শুনেছি যে তুমি অনেক পুরনো দিনের, যেমন শোভা গুট্টু বা নূরজাহান, বেগম আখতার, এদের গান তুমি খুব সুন্দর করে গাও, খুব ভালোবেসে যত্ন করে গাও। আমি ভালোবাসি, এটুকু তো আমি বলতে পারি। সেটা আমারও মন ছুঁয়েছে। হ্যাঁ, তো তুমি সেরকম একটা কোনো পিস তুমি অল্প হলেও একটু গাও। প্রথমেই আমার কাছে ইন্ট্রোডিউস যিনি হন, তিনি হচ্ছেন বেগম আখতারজি। শোভা গুট্টু বলতে পারো, শোভা গুট্টুর প্রেমে আমি অনেকদিন পরে পড়েছি, কিন্তু প্রথম আর কি যেটা হয়, বাঙালি বাড়িতে একটা বেগম আখতারের সিডি, একটা বেগম আখতারের বাংলা গান, হ্যাঁ, একটা যোচনা করেছে আরই বাজবেই কখনো কখনো। হ্যাঁ, তো সেই বেগম আখতারজির প্রচুর গান যেটা আমার খুব ভালো লাগে। এখনই যদি সামনে অডিয়েন্স থাকতো বলতো যোচনা করেছে আরই গাও, কিন্তু সেটা গাইবো না। আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে চুপি চুপি চলে না গিয়ে। হ্যাঁ, তো সেটা আমি কয়েক কলি গাই, অবশ্যই একটু তানপুরার সাহায্য নিই।
চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না হেসে, চুপি চুপি। কে যে তারে ডেকে নিয়ে গেল সেদে, মায়ারও ছলনায় করে কেঁদে সেদে। আমি তো রাখিনি তারে বেঁধে, শুধু ভুল করেছি ভালোবেসে, শুধু ভুল করেছি ভালোবেসে, চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না হেসে, চুপি চুপি। আমি মুগ্ধ, আর আমি যে সামনে বসে শুনছি এটা যেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আসলে সঙ্গীতকে যারা ভালোবাসে আমার মতো, তারা এই রকম মানুষের প্রেমে তো পড়বেই, এটা আর বেশি কথা কি, তাই না? এরকম আমার অনেক প্রেমিক প্রেমিকা আছে, হ্যাঁ, যাদের আমি অত্যন্ত মানে তাদের প্রেমে আমি নিমগ্ন। যাই হোক, তোমার গায়কী একটা অন্য ঘরানার যে মানে তুমি যে একটা অন্য ঘরানা দিয়ে তুমি যে নিজের মানে তোমার যে যাপনটা চলছে, তোমার যে পথটা চলছে, তার থেকে তো ধরো কিছুটা এখনকার যেহেতু মানুষকে তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয়, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। হ্যাঁ, এটা তো করতেই হয়। তো সেটা মানে ওটাকে ইনট্যাক্ট রেখে, এবং তোমার একটা খুব বড় সুবিধা যেটা আমরা ছোটর থেকে শুনেছি, বাঙালি বাড়িতে তো গান বাজনার চলন খুব কমন ব্যাপার, হ্যাঁ। তো যাই হোক, তো ছোট থেকে যেটা শুনেছি এবং জেনেছি যে মানে ক্লাসিক্যাল যদি শেখা থাকে, সে কিন্তু যে কোনো ধরনের গান গাইতে পারে। এটা একেবারে, কারণ গলার পরিপক্কতা যে তৈরি হয় সেখানে কিন্তু সুরের চলন যে কোনো দিকে, খালি গলা নয়, আমি বলবো মিউজিক্যালিটি তৈরি হয়। ঠিক, হ্যাঁ, তুমি খালি একজন গায়িকা হবে না, তুমি একজন সঙ্গীতজ্ঞ হতে পারো। সঙ্গীত মানে সব নাচ, নৃত্য, গীত, হ্যাঁ, সমাগমে যে সঙ্গীত, এবং তোমার সমস্ত ক্রাফটের প্রতি তোমার একটা শ্রদ্ধা জন্মাবে। কারণ তোমার ক্রাফটটা অ্যাচিভ করতে গিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি যে পথে চলছো সেটা কত বড় একটা সাধনার পথ। নিশ্চয়ই, হ্যাঁ, তখন তুমি যদি সত্যিকারের তোমাকে মানুষ হতে, তোমাকে তোমার ভিউগুলো চেঞ্জ করতে, যত তোমার মিউজিকের সাথে যাপন বাড়বে, বয়স বাড়বে, সময় বাড়বে, তত তুমি গভীরে যাবে। যেটা ইদানিং হচ্ছে যেটা রিপারকাশনগুলো আমি ফিল করতে পারছি যে আমি কি করছি, এবং আমি যে সাটা বলতে পারছি, যতটুকুই পারছি, পুরো পারছি বলবো না, হ্যাঁ, সেটার মধ্যে সেটাতে কে আছে, সেটার পেছনে কি আছে। হ্যাঁ, এই যে তুমি গাইতে বললে,
আর আমি যে গাইতে কিছুটা হলেও পারলাম, এতে আমার কোনো 1% আমার কোনো হাত নেই। এটা তো 100 বার, মানে সবার গলা থাকে, সুর কজনের থাকে, এটা তো 100 বার। যাই হোক, তো এবারে আমি তোমার একদম রিসেন্ট অ্যালবামটার কথায় যাব, যেহেতু সেটা সমসাময়িক প্রেক্ষাপটের ওপরে ভিত্তি করে সেটা তৈরি করেছো। তো সেই অ্যালবামটার নাম তুমি বলে দাও। অ্যালবাম নয়, এখন তো আর অ্যালবাম বার করা হয় না, এখন তো অ্যালবাম হয় না, এখন তো অ্যালবামের যুগ চলে গেছে। একটা গান শুনতে গেলে সবার ফেসবুকের মানুষ, তো ওই জন্য অ্যালবাম কথাটা হ্যাঁ, এটাকে বলবো আমি মৌলিক গান, হ্যাঁ অরিজিনাল গান। যদিও আমি এর সাথে আরো 2টো গান একসাথে গিয়ে, 3টে গান একসাথে গিয়ে পাহাড়ে শুট করে এসেছি। তো এই গানটা আমার খুব, তার মধ্যে ওই 3টে গানের মধ্যে এই গানটা আমার খুব মানে কাছের। সেটার নাম হচ্ছে জীবন কাঠি। হ্যাঁ, যেটা দুদিন হলো আমরা শুনতে পাচ্ছি ইউটিউবের পর্দায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কজন শুনেছেন জানি না, তবে যারা এখানে দেখছেন তারা যদি শোনেন এবং আমাকে জানান যে আপনাদের কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। এটা তো শিল্পীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, এই যে এই ভাইবটা আসা, যে তার গানটা মানুষ কতটা ভালোবেসে শুনছে। তো একটু চেষ্টা করি, আমি টুকটাক এই যন্ত্রটি বাজানোর চেষ্টা করি। বাহ। তো তোমার হাতে জীবন কাঠির ছোঁয়া পেলাম কই, কাছে যাওয়ার সময় এলে আড়াল হয়ে রই, বেফাস গল্পগুলো কবে তোমায় ছুলো, তবু এই গান শুনে নিও, ভুলে হায় উতলা হয়ে, তোমার হাতের জীবন কাঠির ছোঁয়া পেলাম কই। অপূর্ব। আমরা কিন্তু জীবন কাঠির ছোঁয়া পেলাম, তাই না? এত সুন্দর সুর, এত সুন্দর কথা, খুব ভালো লাগলো। এবং আমি কিন্তু এগুলো শুনেছি, আমার সৌভাগ্য লেগেছে, ভালো লেগেছে। ইউটিউবে দেখবে আমার রিয়াকশন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেহেতু যেমন আমি শোভা গুর্তুজি, বেগম আখতারজির কথা বললাম, সেরকম তো ওদিকে নূরজাহানজি আছেন, এদিকে আমাদের বাংলায় শিপ্রা বসুকে আমরা পেয়েছি, যিনি আমাদের মানে কি বলবো, যে উনি নিজেই একটা ঘরানা। ওনার সত্যি উনি একটা ঘরানা, মানে উনি যে কি সম্পদ দিয়েছেন বলার নয়। তো শিপ্রা বসুর কোনো গান কি মনে পড়ে, বা শিপ্রা বসু সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও, মানে তুমি কবে থেকে এই গানগুলো? এই বেগম আখতার জির পরেই যিনি এসছেন জীবনে, তিনি শিপ্রা বসু। হ্যাঁ, প্রথমে খুব শুনতাম শিপ্রা বসুর গান। তো আমার মনে আছে, আমার বয়স তখনই খুবই ছোট, আমাদের এক টিচার, তিনি আমাকে সাজেস্ট করেছিলেন, আচ্ছা তুমি প্রথমা যমুনা কি বলতে পারে, তুমি একটু শোনো তো। আমি বললাম কি গান? মানে স্কুলে যমুনা কি বলতে পারে, শোনো তো। তো আমি হ্যাঁ ঠিক আছে শুনবো, মানে এরকম করে করে আমি এড়িয়ে গেছি, আর হয়নি, যা হয় আর কি ছোটবেলায়। তো শোভা গুর্তুজি শোনার পরে আমি ওই
ইউটিউবে সার্চ করলেই পরপর একজনের গান সার্চ করার পরেই তার সমসাময়িক বা তার সেই জনারের গানগুলো আসে না। তো সেইখানে আমি এই যমুনা কি বলতে পারে গানটা, তখন আমার মনে পড়লো যে স্যার তো বলেছিলেন, তো আমি শুনি, ওই শোনা আজও শুনেই যাচ্ছি। হ্যাঁ, তো মানে আমি ওনাকে কখনো সামনে থেকে দেখিনি, ওনার প্রচুর গল্প শুনেছি ওনার আশপাশের সবার কাছ থেকে, আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি। তো কাউকেই আমার দেখার সৌভাগ্য হয়নি, তাই এনারা আমার মানুষ গুরু বলতে পারো। হ্যাঁ, কারণ আমি এনাদের সবাইকে শুনে শুনে হ্যাঁ শেখার চেষ্টা করছি। হ্যাঁ, তো এনারা যখন গান করেন আমি চোখটা বুজে ফিল করার চেষ্টা করি, কারণ এনাদের গানকে বোঝা সম্ভব নয়, একমাত্র অনুভব করাই সম্ভব। হ্যাঁ, তো অনুভবের মাধ্যমে যতটুকু ছোঁয়া যায়, যতটুকু বোঝা যায়, যতটুকু সঙ্গ পাওয়া যায়, ততটুকুই আমার চেষ্টা। হ্যাঁ, আহরণ করা যায়। হ্যাঁ, কারণ আমি এটা মনে করি তুমি শিল্পীদেরকে কাছ থেকে চেনার থেকেও দূর থেকে যতটা ফিল করতে পারবে, যতটা অনুভবে তুমি তাদেরকে রাখতে পারবে, সেই অনুভবটা কিন্তু তোমার থেকে যাবে। কারণ সেটা তো শুধু তার ওই গুণটা, কারণ তখন আমি তার শিল্পটাই খালি দেখছি। মানুষ মাত্রই তো ভুল হয়, তো মানুষ শিল্পীকে দেখার থেকে শুধু শিল্পীকে দেখা বা শোনাতে আমি ভীষণ বিশ্বাসী। হ্যাঁ, তো সেইটা আমার এই প্রসেসটা খুব, মানে আমার এমনিতেও যদি আমাকে কেউ বলে যে তোমার কার সাথে দেখা করার প্রচন্ড ইচ্ছে রয়েছে, আমি বলবো কারোর সাথে নয়, আমার দূর থেকেই আমি খুব ভালোবাসি তাদের আর্ট। হ্যাঁ, সেইটুকু দেখতে, জানতে, শুনতে খুব আমি, সেটা যে কোনো জনার বলতে পারো, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের গান যাই হোক। তো শিপ্রা বসু এমন একজন সাধিকা বলতে পারো, সঙ্গীতের সাধিকা, যাকে দেখে, যার গান শুনে আমি ভীষণ অনেক কিছু শিখতে পারি, এবং ভেতর এবং কী যে শিখছি সেটা বলতে পারবো না, সেটা এক্স্যাক্ট বলা আমার পক্ষে সম্ভব নয়, ওয়ার্ডসে বলা যাবে না। যদি গানে পাও, যদি পাওয়া যায় ভীষণ। হ্যাঁ, তো সেরকমই একজন আর কি, তো ভীষণ ভালো লাগে। ওনার অনেক গানই আমার, তার মধ্যে একটা গান আমার ফেভারিট, সেটা আমি শোনাচ্ছি। সবাই শুনেছেন, সহেলি গো। হ্যাঁ, তার বাঁশি শুনি না তো আর তোমালো বনো ছায়া তলে, তার বাঁশি শুনি না তো আর তোমালো বনো ছায়া তলে, কোয়েলিয়ার সে কুহুতান, কোয়েলিয়ার সে কুহুতান, ব্যথা হয়ে শুধু বুকে বাজে, যমুনা কাঁদে যেন, যমুনা কাঁদে যেন, আমার এই দুটি নয়নে, তবে সে কি ভালোবাসে না, সহেলি গো কি যে হলো তার, কেন শাম ঘাটে আসে না। অপূর্ব,
অনবদ্য, কি সুন্দর গায়। এই গানের কথাগুলো আমার মানে ভেতরটাকে যেন নিংড়ে দেয় একেবারে। হ্যাঁ, মানে ভীষণ মানে ভালো লাগে আর কি। এই গানের কথাগুলো ভীষণ প্রিয়। সত্যি সৃষ্টিকারদের প্রণাম। হ্যাঁ, সত্যি প্রণাম। হ্যাঁ। আর আমি এই ওই যে কোয়েলিয়া বললে না, আর আমার সঙ্গে সঙ্গে আরেকটা আমি এত এগুলো ভালো লাগে আমার শুনতে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি তোমার কোন দিকে তুমি যাচ্ছ। তাহলে সেটা হয়ে যাক একটু। হ্যাঁ, দেখো কোয়েলিয়া বললে দুটো আসে। হ্যাঁ, একটা হচ্ছে কোয়েলিয়া গান থামা এবার, আর একটা হচ্ছে बैरी कोयलिया कुक सुनावे याद पिया কি আয়ে। তুমি দুটোই শোনাবে, আমার আবদার অসম্ভব। আমি দুটোই শুনেছি, মানে অসম্ভব ভালো লেগেছে। লিরিক্স একটু এদিক ওদিক হতে পারে, আমি হ্যাঁ ভালো হবে। कोयलिया गान थामा कोयलिया गान थामा এবার কুহুতান তোর ওই কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া গান থামা এবার কুহুতান তোর ওই কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া আনবো দুজার মনোটানে ফিরে সে না যায় ঘর পানে আনবো দুজার মনোটানে ফিরে সে না যায় ঘর পানে তোর ওই কুহু কুহু টানে তোর ওই কুহু টানে তারে মনে পড়ে বার বার কোয়েলিয়া গান থামায় বার কুহুটান তোর ওই কুহুটান ভালো লাগে না আর কোয়েলিয়া। অসম্ভব সুন্দর গেয়েছো, কি ভালো। আমি কিন্তু প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছ থেকে রিয়াকশন চাই প্রত্যেকটি গানের জন্য। এইটুকু তো আমরা একজন শিল্পীকে দিতেই পারি, তাই না? ভালোবাসা, মানে তিনি তো সেটা অর্জন করে নিচ্ছে, তাই না? আমার গলা টলা ধরে এসছে, কি করবো, মানে হয়ে যায় ইমোশনাল হয়ে যায়, মানে ভালো কিছুতে জানো তো ওই আনন্দাশ্রু বেরিয়ে আসে, কিছু করার থাকে না হয়। আর মাঝখানে একটুখানি বলি যে তোমার কলকাতা আসা কবে হলো? পরের গানটা কিন্তু আমি শুনবো, আমি ভাবলাম বেঁচে গেলাম, সুযোগ পেয়েছি, ছাড়া যায়। তো তোমার কলকাতা আসাটা কবে? কলকাতা আমি ছোটবেলা থেকেই আসছি, যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে বাবা এখানেই থাকতেন, তো আমাদের কলকাতায় প্রথম থেকেই একটা আস্তানা, প্রথমে ভাড়া বাড়ি, তারপরে সেটা থেকে এই বাড়িটি, তো সেটা ছিল, তো আসা যাওয়া হতো। কিন্তু প্রপার আমি শিফট হলাম আমার 12 হলো ওখানে, তারপরে আমি বেঙ্গল মিউজিক কলেজে ভর্তি হয়েছিলাম।
এক মাস ক্লাস করেছি সেখানে, তারপরে রবীন্দ্রভারতীতে আমি চান্স পেলাম। তো রবীন্দ্রভারতীতে পড়ার সুবাদে আমার কলকাতায় শিফট হওয়া হলো আর কি। হ্যাঁ, তখন 2016 সেটা। 2016 থেকে আমি একদম পাকাপাকিভাবে কলকাতায় আর কি, কলকাতায় আছি। হ্যাঁ, এইভাবে চলছে। হ্যাঁ, আচ্ছা। তো এই যে তোমার যে মানে পড়াশোনা শেষ করে তারপরে প্রফেশনালি যে এটাকে ক্যারিয়ার হিসেবে, সেটা তো তুমি নিশ্চয়ই ভেবেই নিয়েছিলে, কারণ গান ছাড়া আমার মনে হয় না ভেবেছো বলে, না সেখানে কোনো অপশনই ছিল না। হ্যাঁ, তো কবে থেকে শুরু করলে তোমার কেরিয়ারটা, কবে থেকে শুরু হলো? কলকাতায় আসার পরেই, মানে কলকাতায় আসার পরে যেটা প্রথম সমস্যা আমি বলবো, একটা প্রবলেম হয় যেটা সবারই হয়, আমরা যখন ছোট জায়গায় গান বাজনা করি, ছোট জায়গার রাজা থাকি। হ্যাঁ, তারপরে যখন বড় জায়গায় আসলাম তখন যেটা হলো সেটা দেখতে পেলাম যে এখানে যেভাবে গান বাজনা হয় কলকাতায় বা শেখানোর যে ধরন, সেটার সাথে আমি যাচ্ছি না। আচ্ছা। হ্যাঁ, কারণ অনেক অনেক টেকনিক্যাল ব্যাপার রয়েছে। হ্যাঁ, যেগুলো আমি এখানে আসার পরে আমি দেখলাম যে আমার হাঁটুর বয়সী ছেলে মেয়ে তারা এমনভাবে একটা রাগ প্রেজেন্ট করতে পারছে বা গাইছে, সেটা হয়তো সেই টেকনিকগুলো হয়তো আমি জানি না। আচ্ছা। হ্যাঁ, সেটা মানে যারা ছোট জায়গা থেকে এসছে তারা এটা রিলেট করতে পারবে। যদিও আমি বলবো যে আমার গুরুমা, তিনি আমাকে নিজেকে ঢেলে শিখিয়েছেন, কোনো কৃপণতা করেননি। এবং তার যে তাকে আমি এখনো অবধি গুরুদক্ষিণা হয়তো দিতেই পারিনি। হ্যাঁ, মানে তোমাকে তো তৈরি করেছেন। হ্যাঁ, তৈরি করেছেন এবং তারপরে এখনো উনি, ওনার চাওয়াটাই এইটুকু যে তুই বড় হ। এবং উনি নিজে প্রথম আমাকে গিরিজা দেবীজির কাছে নিয়ে গেছিলেন। ওনার বক্তব্য হচ্ছে, তোকে আমি বেঁধে রাখবো না, আমার তোকে যা দেওয়ার আমার শেষ সেটা দেওয়া, আমি এতটুকুই জানি, এটা কেউ বলবে না। এতটা সততা, এতটা এনারাই আমার কাছে ভগবানের মতো। তো উনি আমাকে নিজে হাত ধরে আপ্পাজির কাছে নিয়ে গেছিলেন প্রথম, যে তুই আপ্পাজির কাছে যদি তোকে শেখায় তো শিখবি। তো আমার তো তখন HS ছিল, তো আমি আপ্পাজির কাছে খুব বেশি দিন শেখার সুযোগ পাইনি, খুব কম। উনি আমাকে বলেছিলেন তুম চলে आओ इधर कोलकाता में आके सीखो। আমি বললাম मेरे लिए तो अभी बाजी अभी तो स्कूल है कैसे आऊँ। তখন পসিবল হয়নি। আর পরে যখন আমি আসলাম তখন তো হলোই না আর। যাই হোক, হ্যাঁ, তো এইভাবে মানে ওনার মতো মানুষ, উনি আমাকে ঢেলে শিখেছেন। তথাপি হয় না, কিছু কিছু রেস্ট্রিকশনস তো প্রত্যেকেরই থাকে, এবং ছোট জায়গার হলে কিছু রেস্ট্রিকশনস থাকে শেখানোতে। যেমন রাগটা প্রেজেন্ট করে, যেমন একটা পরীক্ষা সিস্টেম যেটা ছোট জায়গায় থাকে, হ্যাঁ, ম্যান্ডেটরি থাকে। এবং সেটাতে আমি বলবো গুরুদের কোনো দোষ নেই, সেটা না হলে স্টুডেন্ট থাকবে না। এবং তারা এটা বুঝতে পারে না আমি 1 বছরে কি করে 9টা রাগ শিখতে পারি, হুইচ ইজ নট পসিবল অ্যাট অল। যেগুলো আমি কলকাতায় আসার পর আমি শিখলাম যে না, একটা রাগ মিনিমাম খুব কম হলেও 6 মাস একটা রাগে থাকতে হবে। হ্যাঁ, কখনো মানে তুমি ভাবো না, একটা ইমন রাগ যেটা এত বছর ধরে গাওয়া হচ্ছে তাও গেয়ে শেষ করা যায় না। খুব সিম্পল মনে হয় না ইমন আমাদের, মানে যখন শিখি এগুলো আমরা মনে করি বাচ্চা রাগ। হ্যাঁ, যে এইগুলো শুরুতেই দিচ্ছে। বা একটা ভূপালি যখন শিখলাম, এবার ভূপালি শেখার পর ভূপালিটা খুব ইজি মনে হয়, সা রে গা পা দা সা, মনে হয় খুব ইজি। এবারে যখন দেশকার বললো, ভূপালির মতো আর একটা রাগ আছে জানিস তো, দেশকার, এটা কি বললো, সেম যাচ্ছে। আমি বললাম তাহলে আলাদা কোথায়? সেটাই তো গায়কি, সেটাই তো গেয়ে করতে হবে আলাদা। হ্যাঁ, ইমন যাচ্ছে, ইমন কল্যাণ যাচ্ছে, কি করে হয় আলাদা? তো এই জিনিসগুলো যখন আসলাম এখানে, তখন না খুব একটা মনে হলো মাথায় যেন বাজ পড়ে গেল, যে কি হলো। এবং হয় না
সবাই ছোটোবেলার থেকে টিচার সহ স্টুডেন্ট, আমি স্কুলেও ভীষণ সবাই আমার টিচাররা আমাকে এখনও খুব ভালোবাসেন। তো তারা ভীষণ একটা প্যাম্পার করতো, প্রথমা প্রথমা প্রথমা। এই চারিদিকে নিজের একটা নাম শোনার পর বড় জায়গায় এসে তুমি যখন দেখছো যে তোমাকে কেউ, তোমার নামই কেউ নিচ্ছে না, তখন একটা সাংঘাতিক রিপারকেশন, ভেতরে একটা ধাক্কা। হ্যাঁ, তো সেটা নিয়ে কিছুদিন গেল। তারপরে আমি ভাবলাম যে এগুলো আমি কেন করছি। আমি ঠিক আছে, আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম, আমি জানি না কিছু। এইটা যে পেরেছো এটা কিন্তু এইটা, এবং এইটা জেনে আমি রীতিমতো নির্বাসনে চলে গেলাম। মানে একদম স্টপ সব কিছু, এবং সা থেকে শুরু করলাম। ও আচ্ছা, সা বলা থেকে আমি শুরু করেছি, এবং এটা খুব বেশি দিনের নয়, আমি 2016, 17, 18 কথা বলছি। সা থেকে শুরু করলাম। এবার একটা মানুষ যে কিনা অলরেডি 34টা 35টা রাগ যে শিখেছে এত বছর ধরে, বছরের, কিন্তু আমি দেখলাম যে আমি শিখেছি 34টা রাগ, কিন্তু আমি পারফর্ম করতে পারবো কটা রাগ? 45 মিনিট বসে। আমি যখন প্রথম এসআরএতে গেলাম তখন আমাকে বলা হলো তুমি 45 মিনিট একটা রাগ, কটা রাগ পারবে পারফর্ম করতে? টাইট স্পটে মানুষ পড়ে না। তখন আমি দেখলাম যে না, আমাকে শিখতে হবে, আর নিজের থেকে আরো শিখতে হবে। এবার শেখাবে কে? জিরো থেকে, কারোরই দোষ নয়, কিন্তু জিরো থেকে তোমাকে কে শেখাবে? হ্যাঁ, এবং আমার বাবা তখন একটা খুব কথা বলতো যে শোন, কেউ কাউকে শেখাতে পারে না, তোকে নিজেই শিখতে হবে, তোকে শিখে নিতে হবে নিজেকে। তো তখন থেকে আমি মোটামুটি নিজের এই রিসার্চগুলো করা, বড় বড় আর্টিস্টের গান শোনা, সেখান থেকে পেপার ওয়ার্ক করা, কোনরা কি, আমার একটা খাতা রয়েছে এরকম, যেটাতে আমি খালি ওয়ার্ক করেছি। বা এই যে সবাই বলে আমাকে যে ঠুমরিটা হয়তো আমি একটু আধটু গাইতে পারি। হ্যাঁ, তো মানে এই যে তুমি যে এই ধারার গানগুলো শুনছো, এগুলো কোনোটাই আমার শেখা নয়। হ্যাঁ, নিজেকে শেখানো আর কি। হ্যাঁ, মানে যাদের কথা আমি বললাম তাদের গান শুনে, তাদেরটা শুনে শুনেই আমি নিজের মতো করে করে ধীরে 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 সেগুলোকে আমি শিখেছি। তো তারপর থেকে একটু একটু করে আমি দেখলাম যে আমি যেদিন থেকে ওই ব্যাপারটা ছেড়ে দিলাম যে আমি কিছু জানি না, আমি সেদিন থেকে জানাটা শুরু করলাম। সেদিন থেকে আমার শুরু হলো, মানে নর্মালি বসে থাকতাম, মানে আমি একটু তোমাকে এইটা কিন্তু যারা গান নিয়ে সত্যি এগোতে চাইছো, যারা শিখছো, যারা লার্নার, আমি বলছি সেটা যে কোনো বয়সের হতে পারে, হ্যাঁ, তাদের মধ্যে যদি এই চেতনাটা জাগ্রত হয় তাহলে বোধহয় অনেক বেশি পাওয়া যায়। এখন আমাদের একটু শর্টকাটে একটু বেশি আগ্রহ, তো শর্টকাটে কিন্তু বেশি লংজিভিটি হয় না। তো এই ভাবনাটা যদি থাকে সেখানে কিন্তু স্থায়িত্বটা গগনচুম্বী হয়। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তো সেটাই আমি ওটাই বলছিলাম যে এইভাবে মানে কলকাতায় থাকতে থাকতে তারপরে একজন চিনলো, দুজন চিনলো, তিনজন চিনলো, তারপরে একটা পেজ হলো সোশ্যাল মিডিয়াতে, সেটা থেকে তোমরা চিনলে। হ্যাঁ, সেইটা থেকে ওই আস্তে আস্তে এখন যতটুকু চলছে আর কি জার্নি, এখনো স্টিল গোয়িং অন। হ্যাঁ, স্টিল গোয়িং অন কি তোমার তো মানে তুমি এখন দাপিয়ে বেড়াবে, এখন তোমার তো সেই সময় চেষ্টা আর কি। স্টিল গোয়িং অন কি তো তোমার, আমি তো বলবো তোমার যাত্রাপথের শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? এখন তোমার যাত্রাপথ চলবে দীর্ঘ দীর্ঘ সুদীর্ঘ, মানে চলতে থাকুক। তো মানে অবশ্যই সেই আশীর্বাদ সবাই তোমরা করো আর কি। যারা সঙ্গীত প্রেমী মানুষ তারা নিশ্চয়ই এটাই চাইবে, সেটাই এখন ইচ্ছে। হ্যাঁ, আর তোমার যে মানে তুমি যেভাবে চর্চা করো এবং সারা দিনটাই তোমার চলে যায় মিউজিকের পেছনে। হ্যাঁ, এটা আমি ভালোবাসি। সারাদিন ধরে আমার ওটাই, বিভিন্ন রকমের, যদি কাজ না থাকে, যদি কোথাও বেরোতে না হয় বা কোনো রেকর্ডিং না থাকে, আইদার আমি এগুলো করব। আরেকটা আমার শখ হচ্ছে ঘুরতে যাওয়া। মানে আমি মারাত্মক মানে ট্রাভেল, মানে সেলফ, মানে পিঠে কাঁধে ব্যাগ নিয়ে ট্রাভেল করার মানুষ, ট্রেকিং করার মানুষ। তো আমার সেইটা একটা ভালোবাসা রয়েছে। হ্যাঁ, এবং আমি তো পরের মাসেই যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি মানালিতে গিয়ে ওখান থেকে একটুখানি যেই জায়গাগুলো তখন খোলাতে অলমোস্ট বরফ পড়ে যায়, মানালিতে আগে আমি অনেকবারই গেছি, ওইখানে যাব
এবং একটু বৃন্দাবন যাওয়ার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, বৃন্দাবন আমি 2বার গেছি, এখন মনে হয় যে বছরে একবার করে আমাকে একবার বৃন্দাবন যেতেই হবে। হ্যাঁ, আমার বৃন্দাবন না গেলে ভালো লাগে না। তো মাকে নিয়ে গেছি, হোলিতে গেছি 2বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হোলিতে যেতে পেরেছো বৃন্দাবনে? হ্যাঁ, এবং খালি বৃন্দাবন না, বারসানা যেতে পেরেছি। হ্যাঁ, এটা মানে আর কি রাধারানীর কৃপা। হ্যাঁ, যেতে পেরেছি। তো আরেকবার এই এখন আসলে এত ভিড় হয় তো, মানে হোলির সময় ভিড়টা, তো 2বার যেহেতু দেখে ফেলেছি হোলিটা, তাই এখন চাইছি যে একটু যদি অফ সিজনে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু থাকা যায়, জাস্ট থাকবো। হ্যাঁ, তো সেইটা যাচ্ছি। তো আমার এই গান বাজনা ছাড়াও এই একটা মানে আমার একটা দিক রয়েছে যেটা কিনা ঘোরা। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আমার কাছে ওটা ইনভেস্টমেন্ট। লোকের টাকা পয়সা রাখবে সেই ধরনের ইনভেস্টমেন্ট। আমার বাড়িতেও খুব বকাবকি করে, তুই কুড়ে কুড়ে পয়সাগুলোকে নষ্ট করছিস। কিন্তু এইটা আমার কাছে মানে আমি যদি মনে হয় যে আমি যদি না ঘুরি, না মানুষের সাথে মিশি, না জানি, না কালচার এক্সপ্লোর করি, এটা আমাকে গানে হেল্প করে। বাহ, হ্যাঁ, একটা অপরের পরিপূরক। ধরো আমি কোনো একটা কাজই গাইছি, কোনো একটা হোলির গান গাইছি, আমি বারসানার হোলিই দেখিনি, আমি সেটাকে কি করে করব, আমি সেটাকে সেই ভাব আমার আসবে কি করে? বা আমি মনে করি যে আমি যদি মিউজিশিয়ান হতে চাই, আমি ক্লাসিক্যাল মিউজিক করছি, আমি রাধাকৃষ্ণের গান গাইছি, কিন্তু আমি রাধাকৃষ্ণের লীলায় বিশ্বাসী নই, তাহলে আমি স্পিরিচুয়ালিটিতে নেই, তাহলে আমি গান বাজনা তো ভীষণভাবে স্পিরিচুয়াল জিনিস, যারা এক্সপ্লোর করবে তারা বুঝতে পারবে, তো সেটা পসিবল হবে না। তো কাজেই মানে এই জিনিসগুলোর প্রতি আমার একটা ভীষণ ন্যাক রয়েছে একটুখানি, বিভিন্ন কালচারে। হ্যাঁ, ওখানে পুষ্কারে রাজস্থানে ফেয়ার হয়, আমার যাওয়ার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, কোথায় কোন ইউলাকান্ডা টেম্পল রয়েছে ওয়ার্ল্ডের সবথেকে বড় হাইয়েস্ট কৃষ্ণ টেম্পল, সেখানে আমি যাব, এইরকম একটা প্ল্যান রয়েছে। তো এইরকম আর কি, আমি একটু এইরকম মানে কন্ট্রাস্টে থাকি আর কি। খুব ভালো। কন্ট্রাস্ট কিন্তু নজর কাড়ে সবচেয়ে বেশি, জানো? মানে ধরো এরকম এই মেহেদী হাসান শুনছি, পরের গানটা যে কি হবে তুমি ভাবতেও পারবে না। মেহেদী হাসান বললে আমার মনে চলে এলো, কিন্তু আচ্ছা, সুযোগটা হাতছাড়া করবো না, তো হয়ে যাক না। বুঝতে মানে গানগুলোর নামও নিতে হচ্ছে না, আমি এখানে অ্যাপ্রিসিয়েট করব মানুষটাকে যে ঠিক গানগুলোর নাম কিন্তু নিতে, উনি যে কি ধরনের লিসেনার, কি ধরনের শ্রোতা, সেটা কিন্তু মানে সবাই মানে বুঝতে পারবে এবং জানতে পারবে। এবং আমি ভীষণভাবে চাই তোমার এই চ্যানেলটা যেন খুব গ্রো করে। হ্যাঁ, খুব গ্রো করে। হ্যাঁ, তো মেহেদী হাসানজির তো চেষ্টা করছি। मुझे छोड़ के जाने के लिए आप से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे
किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे जुदाई का सबब हम। तू मुझे से खफा है, तू ज़माने के लिए आ, तू मुझे से खफा है, तू ज़माने के लिए आ, रंजिशें सही दिल ही दुखाने के लिए आ, रंजिशें सही। ও আমার চোখ থেকে যত জল বার করবে আমি ওর কাছ থেকে তত গান শুনবো। এই রে তারা এইটা খারাপ হচ্ছে, তাহলে গান গাইবো না, চোখ থেকে জল বার করা যাবে না। না ওটা তো ওটা অটোমেটিক্যালি সোল টু সোল কানেক্টেড হয়ে গেলে কিছু করার থাকে না গো। এটা তো আর কি মানে ওই কাদা নয়, হ্যাঁ এটা একটা আনন্দের ব্যাপার। যাই হোক, ওই যে তুমি বললে না স্পিরিচুয়ালিটি, একেবারে পিওরলি তাই। আচ্ছা, যেটা যে সূত্র ধরে কথা বলতে বলতে আমরা মেহেদী হাসানের গজলে এলাম, আমি চাইবো ওই রাধারানীর ওই ব্রজের ধুলিতে যে গান ভেসে বেড়ায়, হ্যাঁ সেরকম যদি কিছু তুমি, আচ্ছা ওখানে গিয়ে আমাকে একটু বলো যে ওখানে গিয়ে তুমি নিশ্চয়ই তুমি এই তোমার তো মানে কি বলবো, তোমার তো সব সময় প্রত্যেকটা শিরা উপশিরায় গান চলতে থাকে, এ তো কিছু করার নেই, শয়নে জাগরণে সব সময়। হ্যাঁ, তো ওখানে বসে তুমি নিশ্চয়ই গান গেয়েছো, আর তখন সেই অনুভূতিটা সেটা একটু ওটা সত্যি বলা উচিত না, হ্যাঁ কিন্তু কতটুকু বলা যায় আমি ভাষায় তো সবটা প্রকাশ করা যায়। আমি তো দেখো এক তো আমি এর আগে কেদারনাথও গেছি, কেদারনাথও আমার ট্রেক করা রয়েছে। তো কেদারনাথ থেকে আসার পরে আমার প্ল্যান ছিল না যে আমি বৃন্দাবনে যাব, ওই হয় না খুব রিলস দেখতে 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 অনেক মানে এমনি ছিল সেইভাবে, কিন্তু এতটা প্রবল ছিল না, বা এই এখন যে একটা যাওয়ার পরে যে একটা টান সেটা ছিল না, সেটা ছিল না। তো আমি র্যান্ডামলি আমি মাকে নিয়ে আমি প্রথমবার যাই হোলিতে। হ্যাঁ, এইবারে ওইখানে ঢোকার সময় থেকে তোমার ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাবে। যদি না ব্রজের ধুলিতে যার একবার স্পর্শ হয়, যখন মানে যায় এক মানুষ ফেরে আরেক ফেরে, হ্যাঁ এটা খুব মানে এটা কথিতই আছে, বলেই যে কোনো নাস্তিক মানুষও যদি সেখানে যায় সে আস্তিক হয়ে আসবে, একদম হ্যাঁ সে আসবে, আসতে বাধ্য। হ্যাঁ, তো সেই রকমই। এবং ওইখানে আমি বেশিরভাগ সময়টা কাটাই গেলে মন্দিরগুলোতে থেকেও আমি যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে কেসিঘাট সবাই যারা গেছে বৃন্দাবনে সবাই চেনে, আমার তো সৌভাগ্য হয়, নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো সেই কেসিঘাটের এরকম বড় বড় চোয়াল আছে, জানো তো, এরকম গোল গোল চোয়াল রয়েছে নদীর পাড়ে, আর মাঝখান দিয়ে সিঁড়ি চলে গেছে যমুনার, আর তার থেকে উঠে এরকম বড় বড় চোয়াল আছে, যার মধ্যে তুমি বসতে পারবে, গান গাইতে পারবে, আরো অনেকে যারা নানা রকম শ্যুটও হয়, অনেকে শুটিংও করে। তো ওই জায়গাটি আমার বড্ড ভালো লাগার জায়গা। ওইখানে বসে আমি প্রচুর গান গেয়েছি, এবং গাইতে থাকলে তোমার মনে হবে আমি গাইতেই থাকি, কে শুনছে না শুনছে তার কোনো পরোয়া নেই। হ্যাঁ, এবং যতই আমি দেখেছি যতই তোমার কষ্ট হোক ভিড়ে, কিন্তু তাও তুমি বারবার যেতে চাইবে। মানে এটা ভাবনাটা যার যেমন, আমি জানি না সবার ক্ষেত্রে কি হয়, কিন্তু আমি যাদের সাথে কথাবার্তা বলেছি বা তাদের প্রত্যেকেই একটাই ব্যাপার, যে একবার যেটা হয়ে গেছে সেটা হয়ে ফেরেনি। ঠিক, হ্যাঁ, খালি এইটুকুই বলবো যে জ্ঞানত কালে একবার হলেও যাওয়া উচিত।
এবং সেটা একবারে থেমে থাকবে না কিন্তু। হ্যাঁ, সেইটা বুঝে। হ্যাঁ, এবং এরকম অনেক কিছু মানে হয়েছে আমার সাথে। আমার মনে হয় এটা না বুঝে যাওয়াটাই ভালো, সবকিছুকে আর ক্যালকুলেট করে না। আর তুমি যত ওই যে বলে না যে তুমি মাথা খালি রেখে তুমি রেওয়াজ করবে, আর তো একই ব্যাপার একদম। হ্যাঁ, তুমি যদি ভগবানের কাছে বসো বা একাই বসো, হ্যাঁ, তুমি যদি ভগবান ছাড়ো, ভগবান না, তুমি যদি স্পিরিচুয়ালিও কিছু একটা কানেক্ট করার চেষ্টা করো, যে সর্বশক্তিমান, তার হয়তো কোনো নিরাকার যে বলে, তার কোনো আকার নেই, তার কোনো রিলিজিয়ন নেই, তুমি যদি সেইটাও ভাবো, হ্যাঁ, সেইটা ভাবলেও কিন্তু তোমার তার থেকে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না একদম। হ্যাঁ, সেটা তুমি ভজন বলো, সেটা তুমি প্রেম বলো, সেই জায়গাতে গিয়ে এক হয়ে যায়। হ্যাঁ, সেইটা একই জিনিসটা একই। হ্যাঁ, মানে ভজন প্রকৃতি পর্যায়েও প্রেম পর্যায়ে কনভার্ট হয়ে যাবে, প্রেম পর্যায়ে প্রকৃতি পর্যায়ে কনভার্ট হয়ে যাবে, মিলেমিশে এক হয়ে যায়। হ্যাঁ, তুমি সুফিতে দেখবে যে আমাদের 7টা স্টেজেস আছে। হ্যাঁ, সেইটা যেতে 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 সেটা লাস্ট স্টেজেসের নাম হচ্ছে মত মানে মৃত্যু না, মত মানে হচ্ছে তোমার মধ্যেকার সমস্ত চাওয়া পাওয়া, ইগো, যত তোমার মধ্যে তোমার পার্থিব জিনিসের প্রতি যে মোহমায়া আছে, সেইটা তোমার শেষ। তবে তার মানে হচ্ছে সেইটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ের ভালোবাসা, যেটাতে তুমি সমর্পণ সবকিছু, এবং সেইটা যদি তুমি যেটার প্রতি রাখবে, সেই অ্যাটিটিউড নিয়ে তুমি যেটা, সেই তোমার কাছে থাকবেই। হ্যাঁ, সেটা গান হোক, নাচ হোক, আঁকা হোক, সিনেমা হোক, ভগবান হোক, যেটাই, এই অ্যাটিটিউডটা তুমি যদি রাখতে পারো কোনো জিনিসের ওপর, তাহলে সে তোমাকে আরো আলিঙ্গন করবে, সে তোমাকে জড়িয়ে ধরবে। তো এই যে ফিলিংসটা, এইটা বলতে পারো এইটা সূত্রপাত বৃন্দাবন। বাহ। হ্যাঁ, তো এইটা আর কি, তুমি যে ওখানে বসে রাধারানী শ্যাম সুন্দরকে তো অনেক কিছু শুনিয়ে এলে, আমাদেরকে একটু শোনাও, আমরাও তো শুনতে চাই, তাই না? হ্যাঁ, শোনাতে পারি, আর মাথায় আসে না ফট করে, তো আমি দাঁড়াও। ঠিক আছে, ভেবে চিন্তেই করো। এই গানটা আমি করেছি, এটাও তুমিও জানো। যমুনা কিনারে মেরা গাঁও, যমুনা কিনারে মেরা গাঁও, सावरे आई जइयो सावरे आई जइयो सावरे आई जइयो सावरे आई जइयो सावरे। जमुना किनारे मेरा गाँव, यमुना किनारे मेरा गाँव, सावरे आई जइयो सावरे आई जइयो सावरे आई जइयो सावरे। जमुना किनारे मोरी ऊंची हवेली, जमुना किनारे मोरी ऊंची हवेली, मैं ब्रज की गोपिका अलबेली, मैं ब्रज की गोपिका अलबेली, राधा रंगीली मोरा नाम, राधा रंगीली मोरा नाम, बंसी बजा के जइयो सावरे आई जइयो सावरे आई जइयो सावरे। जमुना किनारे मोरी ऊंची हवेली, मैं ब्रज की गोपिका अलबेली, राधा रंगीली मोरा नाम,
রাধা রঙ্গিলি মোরা নাম রাধা রঙ্গিলি মোরা নাম बंसी बजा के जइयो सावरे आई जइयो सावरे आई जइयो सावरे। আমি ছোট্ট একটু এই যেহেতু বৃন্দাবনে রয়েছি, আমিও চলে গেছি আর কি ওখানে, তো প্রেমানন্দজি মহারাজের সঙ্গে কি মানে তার দর্শন কি হয়নি? ওই যে আমি তোমাকে বললাম না, আমি না কোনো এমন মানুষকে সামনে থেকে দেখতে চাই না। বেশ, ঠিক আছে। আমি দূর থেকে, আমি বড় দূর থেকে, আমাকে অনেকেই বলেছেন, আমি বললাম যে যদি কখনো ভগবান চান তাহলে সেটা সামনাসামনি হয়ে যাবে, আমি নিজের থেকে কোনো এফোর্ট নেব না। বাহ, হ্যাঁ, খুব ভালো। আমি কথা শুনি, আমি তার কথা শুনি, আমরা সবাই শুনি, পুরো ওয়ার্ল্ড এখন ওনাকে চেনেন, এক নামে চেনেন। হ্যাঁ, কিন্তু আমি কেন জানি না, আমার খুব মনে হয় আমি নিজের থেকে কোনো ট্রাই নেব না। কেউ যেন মনে করবেন না আমরা ধর্ম আলোচনা করছি, গান থেকে সরে গেছি। না না, এটা না আমাদের তো বড় ভেতরকার জিনিস, ওটা বাইরে বেরিয়েই আসে। হ্যাঁ, ওটা ছাড়া কিছু হয় না আসলে, তিনি ছাড়া আমরা তো কিছু নয় না। না, অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখো যদি ধর্মও হয়, ধর্ম আমি মনে করি ধর্মটা হচ্ছে ওই জলের মতো, আমাদের যা ধারণ করে আছে। জল কেউ গ্লাসে খাবে, কেউ কাপে খাবে, কেউ পাত্রে খাবে, তো যেমন ভাবে খাবে তার কাছে সেটা সেরকম, কিন্তু জল তো চেঞ্জ হয় না। হ্যাঁ, তাই আমি যদি, কেউ যদি আল্লাহকে বলে, হ্যাঁ, কেউ যদি নানকজিকে বলে, কেউ যদি কৃষ্ণকে বলে, সবটাই এক এক, নিশ্চয়ই। মানে শক্তি, পরমাত্মা নিরাকার, তার কোনো আকার নেই। আমরা আমাদের সহজ করার জন্য, আমাদের প্রার্থনার মাধ্যমটা যাতে একটু সহজ হয়, তার জন্য তার এই এতগুলো নাম, এই এতগুলো নামে আমরা তাকে ডাকি। আদারওয়াইজ এর মধ্যে কোনো গোড়ামো নেই, কোনো ধর্ম সেইভাবে নেই। হ্যাঁ, আমি সবই ধর্ম, আমারই সবই ধর্ম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা মাঝখানে একবার বললাম ঠুমরির কথা, ঠুমরি তো একটা মানে কি বলবো, এই আমাদের যতগুলো ঘরানা, যেগুলো আমাদের হেরিটেজ, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সঙ্গীতের কথা বলতে গেলে আমাদের সঙ্গীতকে ধরে রেখেছে। হ্যাঁ, তো সেটা তো ঠুমরিও তার মধ্যে অন্যতম একটা ঘরানা, তাই না? ভীষণভাবে ঘরানা বলবো না, এটা বলবো একটা জনার, একটা বিধা। আমি তোমার কাছে যেটা জানতে চাইছিলাম, ঠুমরি ঘরানা আমি এই জন্য বললাম কারণ আমি জানি না তো এই যে মানে ঠুমরি, যে ঠুমরির যে প্রচলন বা ঠুমরি আমরা যারা শুনতে, মানে এক একজন এক এক রকম মিউজিক শুনতে ভালোবাসে, আমি সব রকম শুনতে ভালোবাসি। তো ঠুমরি যখন তুমি শিখেছো কি ঠুমরি, তুমি না তোমার ওই মানে শুনে শেখা? আমার শুনে শেখা, হ্যাঁ, আমি খুব ওভাবেই শিখে এসেছি আর কি। ঠিক আছে, আমি বেশি ডিটেইলিং এ যাব না, আমাকে তুমি যদি একটু ঠুমরির একটু শোনাও, তোমার যেরকম যার ভালো। হ্যাঁ, না ঠুমরি আমি যতটুকু আমি নিজস্ব রিসার্চ, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ঠুমরি জনারটা অ্যাকচুয়ালি পূরব থেকে, মানে পূর্ব। হ্যাঁ, আমরা পূরব মানে বুঝি যে বেনারস, হ্যাঁ, তারপরে লখনৌ, হ্যাঁ, মির্জাপুর, হ্যাঁ, এ ধরনের জায়গাতে, এই ধরনের জায়গায় কি হয়েছে, আঞ্চলিক যে কথা, আঞ্চলিক যে ফোক, সেই ফোকটাকেই ওখানকার সঙ্গীতজ্ঞরা সেইটাকে একটু ক্লাসিক্যালি মোল্ড করে সেইটাকেই প্রেজেন্ট করেছেন। দ্যাটস কল্ড, ওইভাবেই ঠুমরিটা এসছে। আমাদের এখানে যেটা বাউল, আমরা ধরো যদি বাউল, আমাদের বাউলের মধ্যে যেমন কোনো এক্স্যাক্ট ক্লাসিক্যাল ফর্ম কিছু রাগ বেসড ওইভাবে নেই। হ্যাঁ, যদিও সব সঙ্গীতেই রাগ সঙ্গীত লুকিয়ে আছে,
কিন্তু স্পেসিফিক্যালি ওই দিকের ধারার যে গান বাজনাটা হয় ওদের সব কিছুর মধ্যেই খুব বেশি করে উচ্চাঙ্গ সঙ্গীতটা খুব বেশি করে রয়েছে। যেমন ঠুমরি যদি তুমি গাইতে যাও, যেমন ঠুমাক শব্দ থেকে ঠুমরিটা এসছে। ঠুমরিটা আমার মনে হয় বিশেষত বোধহয় গাইতেন গহরজান, ওনারাই মানে ওই যে একটা লখনৌয়ের যে একটা লখনৌ, এবং আগে আগে হচ্ছে আমাদের বর্তমানে আমরা বাইজি বলতে যে কথাটা বুঝি, অ্যাকচুয়ালি বাইজি কথাটার মানে সেটা নয়। বাইজি অ্যাকচুয়ালি বাইজি মানে কি, দিদিদেরই বাইজি বলা হতো। বাইজি বাইজি আমরা সেটাকে অন্যভাবে সেটাকে ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি আলাদা। এবং আগেকার দিনে মানে মানে ভালো ভালো ঘরের সবাই চাইতেন যে আমার মেয়ে একজন বাইজি হোক, তাকে প্রপারলি ট্রেনিং নিতে পাঠাতে হতো, যে সে কারণ একমাত্র বাইজিরাই এই বিধাটাকে পারফর্ম করতে পারতেন। ঠুমরি, কাজরি, দাদরা, চৈতি, হ্যাঁ, এই যে আমাদের চতুর্মুখী যে বিদ্যা রয়েছে, কিন্তু কি কি এনরিচ ভীষণ এনরিচ। এবং পরবর্তীকালে তুমি দেখবে রসুলন বাই, হ্যাঁ, সিদ্ধেশ্বরী দেবীজি, হ্যাঁ, এনারা কিন্তু এই জিনিসগুলোকে নিয়েছেন। তারপরে বেগম আক্তারজি, হ্যাঁ। তো এরা 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 এদের মানে বড়রা, আমার সিনিয়ররা অনেক ভালো তোমাকে এই বিষয়ে বলতে পারবেন, কিন্তু আমি জানি যতদূর আমার নলেজ যে এনারা এই জিনিসগুলোকে লোকের মুখে মুখে পপুলার, কিন্তু এনারা কিন্তু সেই সম্মানটা পাননি। যেমন রসুলন বাই, আমি কদিন আগেই একটা রিলসে দেখছিলাম যে ওনার ব্যাপারে বলা হচ্ছিল যে ওনাকে পেছনের দরজা দিয়ে ঢুকতে হতো রেডিও স্টেশনে, দূরদর্শনে গান গাইতে গিয়ে পেছনের দরজা দিয়ে ওনাকে ঢুকে গান গেয়ে বেরিয়ে যেতে হতো, হ্যাঁ। তো এবং ভীষণ দুঃখে কেটেছে। ওই যেই রেডিও স্টেশনে উনি গান গাইতেন সেই রেডিও স্টেশনের সামনেই নাকি ওনাকে বিক্রি করতে বসানো হয়েছিল, মানে জিনিসপত্র, কিছু জিনিস বাসনপত্র বিক্রি করতে, এটা আমি শুনেছি। তো মানে এন্ডলেস দুঃখ, এবং এই যে দুঃখগুলোকে ওনারা পারফর্ম করতেন হেসে হেসে। ওনাদের জীবনের পাওয়া যেগুলো পাননি, হ্যাঁ, সেই ধরনের সেই কথাগুলোকেই ওনারা কৌতুকের মধ্যে সুরের মাধ্যমে রাগ সঙ্গীতে বেঁধে সেটাকে প্রেজেন্ট করতেন, হ্যাঁ। তো আমার কাছে ঠুমরি তাই, ঠুমরি যদি বলো, ঠুমরি আর ভজনের মধ্যে কি তফাৎ? ঠুমরি হচ্ছে তুমি নিজেকে ওই সিচুয়েশনে ভাবছো যে আমি রাধা, আমার সামনে আমার কৃষ্ণ। আর ভজন মানে কি, তুমি সামনে ভগবান, তোমার সামনে তুমি সেখানে নিজেকে কখনো ইমাজিন করতে পারবে না, সেই সিচুয়েশনে তুমি নিজেকে ইমাজিন করতে পারবে। তাই জন্য ঠুমরিটা অনেক বেশি রোম্যান্টিক, হ্যাঁ, রোম্যান্টিসাইজ করা হয় একদম, হ্যাঁ। তো এই জিনিসগুলো রয়েছে ঠুমরির মধ্যে, হ্যাঁ। আর একটা গায়কি তো অবশ্যই আছে, পূরবের এক ধরনের গায়কি, খুবই সুন্দর, মানে আমার তো খুব খুব একটা পছন্দের মানে গায়কই হচ্ছে, যেটা আমি শুনতে খুব ভালোবাসি। তোমার যদি এরকম কিছু, হ্যাঁ, তোমাকে যেমন বলছিলাম যে উনি একটা গান আছে, সেটা হচ্ছে ধরো কখনো বালির মধ্যে তো বাড়ি বানানো যায় না, তো হাস্য কৌতুক করে বলছে যে গঙ্গা রেতি পে বাংলা ছওয়ায় দো মোরে রাজা। আচ্ছা, হ্যাঁ, এই আবে লহর যমুনে কি, হ্যাঁ, যমুনে কি মানে জামুন গাছ। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সেরকম একটা আমাকে বাড়ি বানিয়ে দাও। তুমি তো সারা জীবনে আমাকে এমন কোনো বাড়ি, এমন কোনো সংসার দিতে পারলে না, তাই এমন একটা অন্তত বালির ওপরেই একটা বাড়ি বানিয়ে দাও, ঠিক আছে, ক্ষণস্থায়ী যেটা, হ্যাঁ। তো সেইটা, এটা একটা দাদরা, পুরাবঙ্গের এটা একটা খুব পপুলার একটা দাদরা।
गंगा रेती पे बंगला छवा दो मोरे राजा, गंगा रेती पे बंगला छवा दो मोरे राजा, छवा दो मोरे राजा, आवे लहर जमुने की, अरे आवे लहर जमुने की, गंगा रेती पे बंगला छवा दो मोरे राजा, छवा दो मोरे राजा, आवे लहर जमुने की। এবারে এক এক করে তার ইচ্ছেগুলো বলছে। বাংলা ছওয়ায়া মোর মন ভায়া রে, अरे बंगला छवाया मोर मन भाया, एक अच्छी सी बगिया लगा दो मोरे राजा, लगा दो मोरे राजा, आवे लहर जमुने की, गंगा रेती पे बंगला छवा दो मोरे राजा, छवा दो मोरे राजा, आवे लहर जमुने की। অপূর্ব, বাহ, খুব ভালো লাগলো আমার সত্যি। আর তোমার এই দরাজ গলা না আমার প্রথম দিনেই আমাকে একদম চুম্বকের মতো আকৃষ্ট করেছিল। হ্যাঁ, মানে কম্প্যারিজনটা হয়তো জানি না, না না তিনি কোনো প্রখ্যাত মানুষ নন, আমার দিদা। আচ্ছা, আমার দিদাকে মানে এই যে আমাদের মান্না দে, তার যে কাকা কৃষ্ণচন্দ্র দে, আচ্ছা, বাড়িতে গিয়ে গান শেখাতেন। আমাদের বাড়িতেও খুব গানের প্রচলন আছে। তো আমার দিদা যেহেতু খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, গানটাই ছিল তার একমাত্র রিল্যাক্সেশনের জায়গা। মায়ের মুখে শুনেছি, কিন্তু দিদার গান আমি প্রথম শুনি আমার মাস্তুতো দিদির বিয়েতে, মানে বিয়ের পরের যে রিচুয়ালসগুলো হয় সে সময়। আমি না তখন ক্লাস 2তে পড়ি সম্ভবত, আমি আজও ভুলতে পারিনি। বাহ, আমার 60 বছর প্রায় বয়স হতে চললো। হ্যাঁ, আমি আজও ভুলতে পারিনি এই যে গলার রেঞ্জ। আর সে মানে গলাটা মনে হচ্ছে মানে চাঁচা ছোলা গলা, ওই রকম দরাজ গলা। না, ওটা ভাষায় ওই যে সবকিছু তো অবর্ণনীয় অনেক কিছু থাকে। যারা পারেন বর্ণনা করতে তাদের জন্য আমি খুব, যেমন যারা লিরিসিস্ট, যারা লেখনির মাধ্যমে আমি তাদেরকে বলি হ্যান্ডস অন, মানে এত ভালো করে যে বলা, হ্যাঁ, সেটা সবাই পারে না। আশীর্বাদ ধন্য মানুষ তারা, 100 বার এই ঈশ্বরের আশীর্বাদ না থাকলে না সেটা পসিবল হয় না। কোনো রকম এক্সিলেন্সে পৌঁছতে অবশ্যই নিজের প্রচেষ্টা, তার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদটাও সমানভাবে দরকার। আচ্ছা, এবারে আমি তোমার নিজের গানে আসি। তুমি নিজেও কিছু গজল গেয়েছো তো, হ্যাঁ, তো আমি না সেইখান থেকে আমি একটু শুনতে চাইবো। নিজের গজল বলতে আমার একটা বাংলা গজল আছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে পুরনো শরাব, ওল্ড ওয়াইন। হ্যাঁ, তো গানটা অরুণাশিস দা লিখেছে, অরুণাশিস দাই সুর করেছে। অরুণাশিস দাকে আমরা সবাই চিনি, অরুণাশিস রয়। হ্যাঁ, তো আমার ওটাও একটা খুব পছন্দের গান। হ্যাঁ, ওটার ডিজাইন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, শরদিয়া, উনি সবাই চিনি আমরা, প্রত্যুষ দা করেছেন। তো ওটা শুনলে মানে ওটা আমি শোনাতে পারি। হ্যাঁ, ওটাও শোনাতে পারো। আর আরেকটা না আমি না ভুলে যাচ্ছি, আমি এই কটা দিন আগেই আমি দেখলাম একটা গজল আমি গেয়ে ছেড়েছিলাম।
হ্যাঁ, কাহা হো তুম চলে আও মোহব্বত কা তাকাজা হ্যায়, ইয়েস, ওই গজলটা আমার রিসেন্ট মানে আমি গজলটা খুঁজে পাই, ওটা একজন আর্টিস্ট আছেন নয়নারা নূরজি, হ্যাঁ আচ্ছা উনি নূরজাহানজির সমসাময়িক, আচ্ছা, ওটা ওনার খুব একটা ফেমাস গজল, আমার ভীষণ ভালো ওই গজলটা হ্যাঁ ওটা আমি শোনাতে পারি। ওটা আমার, তুমি কিছু মনে করলে না তো? মানে আমি কিন্তু দুটোই শুনতে চাই। না 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 না, কিন্তু আমার ওটা আমার ফেভারিট, আমি তো আমার এত ভালো লেগেছিল ওই গানটা, হ্যাঁ ওটা আমার ভীষণ ফেভারিট গান, ওটা শোনাতে পারি। আর আমি না শ্রোতাদের, আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আমার জ্ঞানের সমুদ্র নিয়ে আমার এই ছোট্ট একটা পুকুর, হ্যাঁ খুব কম জানি আমি, কিন্তু তবুও গজল, বাংলা গজলের প্রচলনও কিন্তু বহুকাল আগে থেকে। হ্যাঁ আমরা গজল বলতে ভাবি মানে উর্দু গজল, হিন্দি গজল, বাংলাতেও গজল আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে তুমি করো। कहाँ हो तुम चले आओ मोहब्बत का तकाजा है, गमे दुनिया से मनाना तुम्हें दिल ने पुकारा है, कहाँ हो तुम चले आओ मोहब्बत का तकाजा है, गमे दुनिया से घबरा कर तुम्हें दिल ने पुकारा है। এখন আমরা বাংলা গজলটা ওর যেটা মানে সেটা ওই রেকর্ড করেছে, অরিজিনাল সং, তো সেটা আমরা শুনি। হ্যাঁ গজলটা খুব আমার খুব প্রিয়, মানে আমি আগে কোনোদিন বাংলা গজল তো গাইনি, হিন্দি বরাবর উর্দুতেই আর কি গেয়ে এসেছি, তো এটা অরুণাশিস দা আমাকে কম্পোজ করে দিয়েছে, লিখে দিয়েছে, আর প্রত্যুষ দা এটার অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং তিনি নিজে ওটাতে স্বরদ বাদিয়েছেন, প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, শ্রী প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, সবাই চেনেন তাকে। সুরারোপণটাও বোধহয় অরুণাশিস দারই করার, অত্যন্ত সুন্দর এবং আমার খুব ভালো লাগছে, আমি দুকলি গাই। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর। পুরনো শরাব ভুলে যাওয়া খাব আজও খুঁজে তোমায়, এলো মেলো ঋণ বাড়ে প্রতিদিন, ছুঁয়ে অতীতের কাজল, এলো মেলো ঋণ বাড়ে প্রতিদিন, ছুঁয়ে অতীতের কাজল, যেদিকে তাকাই চেনা পরছাই, পাই না তো বুঝে তোমায়, বেজুবান মনার দু চোখের কোন শুধু বোঝে তোমায়, পুরনো শরাব ভুলে যাওয়া খাব আজও খোঁজে তোমায়। আবার আমরা ফিরে আসব এই যখন এই আলোচনাটা ওই পুরনো শরাবের মতো হয়ে যাবে, আবার আমরা নিশ্চয়ই আরেকদিন ফিরে আসব। অত্যন্ত আপ্লুত, এত ভালো লাগা ভাষায় প্রকাশ করা যাবে না। না আমি দিদির জন্য বলতে চাই যে আমার ভীষণভাবে, অনেকেই এরকম আমরা পডকাস্ট করি, আমরা কথা বলি, আলাপচারিতা করি, কিন্তু দিদি এত এত সুন্দর করে কথা বললো, এই একটা ঘন্টা আমি জানি না কতক্ষণ হয়েছে, তো কতক্ষণ যে মানে কেটে গেল, আমার মনে হয় আমি আরও 2 ঘন্টা কথা বললেও আমি এভাবেই কথা বলতে পারতাম। তো
আমার ভীষণ ভালো লেগেছে, এবং এই চ্যানেল এবং তোমার এই শো, তোমার এই প্রচেষ্টা যাতে গগনচুম্বী হয়, আমার সেটাই প্রার্থনা। এবং আপনাদের সবার কাছে বলার যে আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এবং প্রত্যেকজন যারাই কন্টেন্ট এ ধরনের বানাচ্ছেন ভালো কন্টেন্টের পাশে থাকুন, তাহলে আমাদের পরিবেশটা আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। এটাই আমার প্রচেষ্টা। আশা করি আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন, আর এই রকম সুন্দর সুন্দর মানুষকে, সুন্দর সুন্দর সমস্ত মানে আমার যতগুলো মণিমুক্ত আমি আহরণ করতে পারি, যেমন আজকে একজন মানিক্যকে আপনি পেলেন, সেরকম এরা অনেক মণিমুক্ত আমি নিয়ে আসতে থাকবো। এই প্রচেষ্টা আমার নিরন্তর থাকবে। সকলে ভালো থাকবেন। আজ আপন কথার এইখানেই টানলাম। নমস্কার।